জঙ্গলের প্রতি টান আমার সেই ছোটবেলা থেকেই, তাই সুযোগ পেলেই বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। জঙ্গল কেমন যেন আমাকে আকর্ষণ করে। তো এইবার চলে গিয়েছিলাম আমি নদিয়া জেলার খিসমা ফরেস্টে। নদিয়া জেলার রানাঘাট থেকে খুব বেশি দূরে নয় এবং চূর্ণী নদীর কাছাকাছি অবস্থিত এই খিসমা ফরেস্টটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এছাড়াও খিসমা ফরেস্ট পাখি প্রেমীদের জন্য এক আদর্শ স্বর্গরাজ্য। প্রত্যেক বছর শীতকালে অসংখ্য পর্যটক আসেন এখানে পাখি দেখতে এবং পাখির ছবি ক্যামেরাবন্দি করতে। হঠাৎ করে একটা গুই সাপের দেখা পেয়ে আমরা দৌড়ে চলে গেলাম। এই রাস্তাটা হচ্ছে একদম আমরা যেখানে দাঁড়িয়েছিলাম একদম সোজা ওই জায়গায় চলে গেল। আচ্ছা, বুঝলি? আমাদের সাড়া পেয়ে গুই সাপটি তাড়াতাড়ি জঙ্গলে গা ঢাকা দিল। তবুও যতটা পারলাম ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। অনেক প্রজাতির অসংখ্য গাছ এবং অনেক বন্য প্রাণে ঠাসা নদিয়া জেলার এই খিসমা ফরেস্টটি সত্যিই তার সৌন্দর্যের জন্য অতুলনীয়। আমার বন্ধু তাপসের সাহায্যে বেশ কিছু অজানা গাছ আমি চিনলাম। প্রত্যেককে স্বাগত আমার আরও একটি নতুন ব্লগে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার এক সুন্দর ফরেস্টে, আর এই ফরেস্টের নাম হলো খিসমা ফরেস্ট। এবং এই ফরেস্টে প্রচুর মানুষ কিন্তু শীতকালে পাখি দেখতে আসেন। এগুলো তো আমরা ছোটোবেলায় খেয়েছি, এর ফলগুলো। এখন যদি পেতাম, এখন একটা খেয়ে দেখাতাম। তো এই কচুগুলো হলো কিন্তু বিষ কচু, এর নাম প্রচলিত গ্রাম্য ভাষায় বিষ কচু বলা হয়। দুপাশে চেনা অচেনা অসংখ্য গাছ, তার বুক চিরে এক চিলতে পায়ে চলা পথ। এইভাবেই আমরা আস্তে আস্তে ফরেস্টের মধ্যে চলতে লাগলাম। কোথাও কোথাও জঙ্গল এত ঘন যে চলতে আমাদের খুব কষ্ট হচ্ছিল, তাই আমরা জঙ্গলের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে ওখান দিয়ে চলতে লাগলাম। তো এই খিসমা ফরেস্টে কি কি উদ্ভিদ আছে, কি কি বন্য প্রাণ আছে এবং কি কি পাখি পাওয়া যায়, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। তো দেখতে পাচ্ছি আমার বন্ধু আসছে তাপস হেঁটে হেঁটে। তো আমার ছোটোবেলার বন্ধু তাপস, ওর এই ফরেস্টের এখানেই বাড়ি। তো তাপস আমাদেরকে আজকে ফরেস্ট সম্বন্ধে অনেক তথ্য দেবে এবং আমাদেরকে ফরেস্টটা ওই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো দেখা যাক, ওর গাইডেন্সে আমরা অনেক তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আনন্দনগর খিসমা গ্রাম পঞ্চায়েত। মোটামুটি এই ফরেস্টটার আয়তন আনুমানিক 1700 বিঘা মতো। তারপর ফরেস্টের ভিতর প্রচুর কী বলবো, মানে বিভিন্ন রকম ভেষজ গাছ আছে। তারপর এখানে যে সমস্ত গাছগুলো পাওয়া যায় মেনলি সেগুন গাছ, আকাশি গাছ। দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গল, কত ঘন অরণ্য দেখতে পাচ্ছেন আমার পিছনে। আমি একটু এই পথ ধরে এখন চলবো। দুপাশে শুধু গাছ আর গাছ। আর আমি এখন এসেছি বর্ষাকালে, এখন জুন মাস, তো প্রচণ্ড কাদা হয়ে রয়েছে। আমাকে দেখে অনেক সাবধানে সাবধানে হাঁটতে হচ্ছে। আর আমি দেখছেন যে আমি চশমাটা নিয়ে এসেছি, আর আজকে অনেকটা মেঘলা, কিন্তু চশমাটা কাজে লাগছে না, তাই চশমাটা গলায় ঝুলিয়ে রেখেছি। আর এর পাশে আমার মাইক রয়েছে। তো এই ফরেস্ট সম্বন্ধে কিছু বলি। এই ফরেস্টটা কিন্তু খুব সুন্দর এবং পাখি প্রেমীদের জন্য এটা একদম স্বর্গরাজ্য বলতে পারেন। শীতকালে কলকাতা থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসেন পাখি দেখতে। ফরেস্টে একটা কোনা দিয়ে আমি হাঁটছি, ভয় ভয় করছে। এখন বর্ষাকাল আর প্রচুর না গাছ হয়ে গেছে। এবার দেখি, তাও আমি ফরেস্টের মধ্যে প্রবেশ করব। আর তাপস রয়েছে, ওর তো বাড়ি এখানে, ও নিশ্চয়ই গাইড করবে। কিন্তু অনেক জানি না কি সাপ পোকামাকড় আছে কি না। আর প্রচুর যেহেতু জঙ্গল বেড়ে গেছে এই বর্ষাকালে, তাই একটু ভয় ভয় করছে, কিন্তু তাও আমি ফরেস্টের মধ্যে প্রবেশ করব। কোথাও কিন্তু কোনো মানুষের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, আর সাড়া পাওয়া যাবেও না। ফরেস্টটা মোটামুটি ভালোই। এই যে প্রজাপতি উঠছে চারিদিকে। আর তাপস রয়েছে অনেক দূরে, ওখানে ওকে বসিয়ে রেখে এসেছি বাইকে করে, ও বাইকটা পাহারা দিচ্ছে। আর আমি একা একা হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা। দেখুন শুধু গাছ, চারিপাশে গাছ।
এই হলো নদিয়া জেলার খিসমা ফরেস্ট। আমার মতে বর্ষাকালে এখানে না এসে আপনি শীতকালটা এখানে আসার জন্য বেছে নিন। ফরেস্টের আশেপাশে অসংখ্য লেবু বাগান রয়েছে। আমরা এরকম একটা বাগানে গিয়ে এক চাষি কাকুর মুখ থেকে শুনতে পেলাম আজকে আমরা যে জন্য এসেছি মূলত সেই বুনো শুকরের গল্প। কাকুর সঙ্গে দেখা হয়ে অনেক অভিজ্ঞতা হলো। আচ্ছা কাকু, এখানে শুনেছি যে পাশেই তো খিসমা ফরেস্ট, তো শুনেছি এখানে নাকি বুনো শুকরের খুব উৎপাত হচ্ছে, বুনো শুকর- ব্যাপারটা একটু বলুন তো। বুনো শুয়োর এরা সাধারণত রাত্রে বেরোয়। আচ্ছা এরা জমি জায়গা সব খুঁড়ে দেয়। এখানে কচু, ওল, মানকচু এসব কোনো চাষ আর হয় না। আচ্ছা, তাহলে সব আমরা শেষ। যেটা শুনে এসেছি সেটা একদম হ্যাঁ, এটা সত্য। এখানে কোনো ফসলই আর হয় না। তারপরে জমির ধান করলে ধান ফসল, যখন ধান পাকে তখন ধান পুরো জমি ধান খেয়ে নেয়। প্রচুর ক্ষতি করে। হ্যাঁ, এবং চটকে মানে সে ধান আর নেওয়ার মতো পরিস্থিতি থাকে না। এবার মাঠে যেসব আউশ ধান ছিল অন্তত 20-30 বিঘে কারো ধান ঘরে ওঠেনি। আচ্ছা আচ্ছা, তারপরে বীজ পাতার সময় বীজের জমি চষে দেয়। শুনলেন বিপজ্জনক শুয়োরের কথা। এবং এই রাধাকান্তপুর লাগোয়া আনন্দনগর খিসমা ফরেস্ট, সেখান থেকে বুনো শুয়োর চলে আসে, যথেষ্ট উৎপাত করে, মানুষের চাষেরও ক্ষতি করে। এই যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিষ কচু হয়ে আছে। কেমন লাগছে এখানে এসে? বেশ ভালোই লাগছে ঘুরতে, আর এই যে এই ফরেস্ট। দারুণ। আচ্ছা, আপনারা তো অনেক শুনেছেন গল্পে, কথায়, উপন্যাসে যে শেওড়া গাছের পেতনির গল্প। এবার সেই শেওড়া গাছকে চাক্ষুষ করুন। এই দেখুন আমার পিছনে, এটা হচ্ছে শেওড়া গাছ। আমি আরো ভালো করে আমার দর্শক বন্ধুদেরকে দেখাবো। তো এটাই হলো সেই শেওড়া গাছের পাতা যেটা আমি ধরে রয়েছি। আর এই দেখুন পাতাটা এরকম হয় শেওড়া গাছের, আর উদ্ভিদটা ঠিক এরকম ঝোপ হয়। একজন কাকু এই যে এগিয়ে আসছেন এই সরু পথ ধরে। কাকু কি মাঠে গিয়েছিলেন, লেবু পাড়তে গিয়েছিলেন? তো দেখতে পাচ্ছি আমরা কাকু, এই যে লেবু, উনি চাষি, কাকু লেবু পেড়ে নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন কত লেবু, বাজারে বিক্রি করবেন। কাকু অনেক সকাল থেকে পরিশ্রম করে লেবু পেড়ে আনলেন। চলে আসেন। ফরেস্টের এক পাশে অনেক ক্ষেত রয়েছে, অনেক জমি মাঠ, তো সেখানে কিন্তু চাষ হয়। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই খিসমা ফরেস্টে আসতে গেলে আপনাদেরকে নদিয়া জেলার শিয়ালদা গেদে শাখার আড়ংঘাটা স্টেশনে নামতে হবে, এবং সেখানে নেমে আপনি যদি টোটো ধরেন এবং বলেন আমি খিসমা ফরেস্টে যাব, বা এখানে একটা প্রচলিত নাম আছে সেটা হলো আনন্দনগর ফরেস্ট, আপনি যদি আনন্দনগর ফরেস্টের কথা বলেন তাহলে আপনাকে এখানে 10 মিনিটের মধ্যে 10-15 টাকার বিনিময়ে নামিয়ে দেবে। আর যে কলা গাছগুলো লাগাচ্ছি না আমি, হ্যাঁ, কলা গাছ যখন এইরকম হচ্ছে অত মানে একটু বড় হচ্ছে, হুম, কলা গাছ তুলে যাচ্ছে, তুলে এটা বুনো শুকরে। বুনো শুয়োরে। আচ্ছা কাকু, আপনার নাম কি? আমার নাম নিতাই হরিপাল। নিতাই হরিপাল কাকুর নাম। এটা আমি এখন ঘ্যাটকল তুলছি। অঞ্চল ভিত্তিকের বিশেষ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে, কেউ ঘাটকুল বলে, কেউ ঘ্যাটকুল বলে। আমি গাছটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফরেস্টের মাঝে চলতে চলতে হঠাৎই দেখা পেলাম শিয়ালের গর্তের, এবং তখন শিয়াল হয়তো বাসায় ছিল না, কিন্তু একটা বেবি শিয়াল দেখলাম কি সুন্দর গর্ত থেকে বের হয়ে এলো, এবং সে বাইরে রোদের মধ্যে একটু খেলা করে আবার আমাদের সাড়া পেয়ে গর্তে ঢুকে গেল। ফরেস্টের যে আসল রূপ, রং, রস, সেটাকেও কিন্তু নিতে হবে, এবং তার জন্য ফরেস্টের সঙ্গে, এই অরণ্যের সঙ্গে, গভীর অরণ্যের সঙ্গে মিশে যেতে হবে। এরপরে আমি আপনাদেরকে বেত গাছও দেখাবো। এইটা হচ্ছে সেই বেত গাছ। দেখুন, আপনার গাছটা ভালো করে দেখুন। এটা হলো সেই বেত গাছের গাছ। নামটা যতটা ভালো, কিন্তু গাছটা খুবই খতরনাক গাছ। মানে এই গাছের একদম কাণ্ড থেকে পাতা পর্যন্ত প্রচুর পরিমাণে কাটা থাকে। লতানো প্রকৃতির গাছ, আর এই গাছের এই কাণ্ড থেকে এক ধরনের শীষ বেরায়, যেটা আপনার দেখুন, এই যে এইটা এতটাই কাটা যেটা হাত দেওয়াটাই খুবই একটা বিপজ্জনক হয়ে যায়। শৌখিন জিনিসগুলো এই বেত গাছ দিয়ে তৈরি করা হয়। এই যে দেখুন, এই যে এটাই আমাদের সেই বেত গাছ। এই যে দেখুন। তাছাড়া আর একটা জিনিস আছে যে এই গাছের এক ধরনের ফল হয়, ছোটো ছোটো ফল হয়, যে ফলটা খাওয়া যায়। অসাধারণ লাগছে আম গাছগুলো। হ্যাঁ, বন্যপ্রাণ বলতে গাছপালার পাশাপাশি এই ফরেস্টের কিছু বন্যপ্রাণ আছে বা বন্য কিছু পশু আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে বিশেষ করে শেয়াল, তারপর হনুমান,
তারপর বুনো শুয়োর, সব থেকে বিপজ্জনক প্রাণী এখন বর্তমানে এই ফরেস্টের বুনো শুয়োর, যেগুলো এই ফরেস্টে থাকার পাশাপাশি ফরেস্টের আশেপাশে যে সমস্ত কৃষক ভাইদের জমি জমা আছে সেই ফসলগুলো প্রচুর পরিমাণে নষ্ট করছে, যেটা খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক ভাইয়েরা। তাছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে ফরেস্টের খুবই গুরুত্বপূর্ণ বন্য প্রাণ বা বন্য প্রাণী, যেটা হচ্ছে সাপ। এখানে বিশেষ প্রজাতির বিষাক্ত যে সাপ, যেটা হচ্ছে আমরা রাসেল ভাইপার বলি বা চন্দ্রবড়া, প্রচুর পরিমাণে ফরেস্টে পাওয়া যায়। এখানে রাসেল ভাইপার প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া অন্যান্য প্রজাতির সাপ যেমন গোকরো, তাছাড়া এমনি নন বিষধর যে সমস্ত সাপগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে শেয়াল, হনুমান, তারপর আপনার বিভিন্ন প্রজাতির পাখি আর বন্য শুকর, এগুলো আপনাদের মোটামুটি চোখে পড়বেই, আপনারা আসলে দেখতে পারবেন। অনেক কিছু জানলাম আমরা এই নদীয়ার খিসমা ফরেস্ট সম্পর্কে। আরও তথ্য আমরা জানার চেষ্টা করব ভবিষ্যতে, আরও কোনো সময় আমরা আসবো আরেকবার এই ফরেস্টে। আর আপনারা অবশ্যই একবার ভিজিট করে যান এই ফরেস্টে, এবং যারা প্রকৃতিপ্রেমী তাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। ফিরে চললাম এখান থেকে আগে তাপসের বাড়ি। এই জঙ্গলে আসতে কোনো এন্ট্রি ফি লাগে না, সবাই আসবেন, ঘুরবেন সাবধানে। তাপসদের বাড়ির গাছের কামরাঙা দিল, ভাবছিলাম টক হবে, কিন্তু দেখলাম না, খুব সুন্দর। কামরাঙা খাওয়ার পর গাছ পাকা হিমসাগর আম কেটে দিল, সেটাও খেলাম এবং খেয়ে দেখলাম সত্যিই সুস্বাদু এবং অপূর্ব। তারপর আম খেয়ে আস্তে আস্তে বাড়ির পথ ধরলাম।